তো গাইজ আজকে দুর্গাপুর যাওয়ার পালা। দুর্গাপুর যাচ্ছি গাইজ। বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেল আজকে। তো এখন করুমপুর যাব। চলো যাই, দেখা যাক বাস স্ট্যান্ডে। তো এখান থেকে টোটো করব। টোটো করে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে তারপরে আবার ওখান থেকে গাড়ি ধরবো। চলো যাওয়া যাক। তো ফাইনালি করুমপুরে এসে সঙ্গে সঙ্গে গাড়িটা পেয়ে গেলাম। তো আর একটু দেরি হলে হয়তো গাড়িটা ছেড়ে দিত, গাড়িটা আর পেতাম না। তো কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নেমেই দেখি যে বর্ধমান যাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। তো তখন সঙ্গে সঙ্গে গিয়ে সেই গাড়িটাতে উঠে পড়লাম। আবার কোথাও দাঁড়াবো সেই সুযোগটা পাই। তো এই জায়গাটা তোমরা যেটা দেখছো সেটা রাধারঘাট ব্রিজ পার হওয়ার সময় সেই গঙ্গাটা। তো আমি যেদিকে বসছিলাম সেদিকে গঙ্গার ডান দিকে, এবং আমার ঠিক উল্টো দিকে মায়াপুর ধাম। তো জলটা দেখছো তোমরা কতটা পরিমাণে বেড়ে গিয়েছে, কারণ তোমরা জানো যে কদিন থেকে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তার জন্যই এই এলাকাগুলো প্রায় ডুবে গেছে। রাধারঘাট ব্রিজ পার হয়ে অনেকটা এসে, প্রায় অনেকটা আসার পর এই নবদ্বীপ রেল লাইনটা পড়ে। তো এরপরেই শুরু হলো বর্ধমান ডিস্ট্রিক্ট। খুব সুন্দর আর টোটালি মনোরম পরিবেশ বর্ধমান। আমার তো খুব সুন্দর লাগে। তো বাসের জানলা দিয়েই পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো খানিকটা আসার পর সামনে চোখে পড়লো বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিল। তো যেহেতু সেটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে আমি যেদিন যাচ্ছিলাম আর কি সেটা সোমবার ছিল, এবং সেটা শিবের মাথায় জল ঢালারও শেষ দিন ছিল। তো বর্তমানে একটা জিনিস দেখতে পেলাম, যেটা অনেকটা রাস্তা ধরে আসলে এসেও যেটা আমাদের চোখে পড়েনি। তো সেটা দেখলাম হচ্ছে যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা উপলক্ষে তো ছোট্ট একটা মেলা বসেছে ওখানে। তো বন্ধুরা, এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সে জায়গাটা আমার খুব পূর্ব পরিচিত। তার কারণ হচ্ছে আমি এখানে কাজের সূত্রে দীর্ঘ অনেকটা সময় আমি কাটিয়েছি। তো এই রোডটা পড়ে কালনা রোডের দিকে পড়ে। আর জায়গাটার নাম হচ্ছে নারীর মোড়। খুব সুন্দর একটা জায়গা ছিল। তো আমার খুব ভালো লাগতো জায়গাটা আমার থাকতে কিংবা ঘুরতে। তো তোমরা এখন যে জায়গাটা দেখছো, তো সেই জায়গাটা হচ্ছে বর্ধমানের এক সরকারি কাজের দপ্তর। তো আমি যখন বর্ধমানে থাকতাম, তো তখন আমাকে কাজের সূত্রে আমাকে মাঝে মধ্যে এই অফিসে আমাকে আসতে হতো। তো ভালো লাগতো, কারণ ভিতরে কিছু পার্ক টাইপের করা আছে। তো সেখানে বসা যেত, টাইম পাস করা যেত। তো এখন বর্ধমান ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। তো আমি যখন বর্ধমানে থাকতাম তখন ব্রিজটা তৈরি হয়েছিল, কিন্তু চালু হয়নি ব্রিজটা। তো এখন প্রায় অনেক দিন পরই আবার বর্ধমানের দিকে যাচ্ছি, সরি দুর্গাপুরের দিকে যাচ্ছি। তো সেই ব্রিজের উপর দিয়েই পার হচ্ছি। তো ব্রিজটা দেখতে অনেকটা সুন্দর লাগছে, এবং ব্রিজের ওপর থেকে
চারদিককার পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর তোমরা দেখতেও পাচ্ছ সব এখানে বাবার মাথায় জল ঢালার জন্য সব গাড়িতে করে যাচ্ছে, কেউ বক্স নিয়ে যাচ্ছে, কেউ এমনি যাচ্ছে। আর এই দেখো সাইডের যে এখানে লেখা আছে আই লাভ বর্ধমান। পরিবেশটা দেখো কতটা সুন্দর ব্রিজের উপরের। তো ব্রিজটা অনেকটাই সুন্দর এবং ব্রিজের চারপাশটা দেখতেও খুব ভালো লাগে। আর মেন বিষয়টা হচ্ছে বর্ধমান যে ব্রিজটা, সে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দেখলাম অতটা ট্রাফিক জ্যাম নেই। তো মোটামুটি ব্যাস রিল্যাক্সেবল একটা জায়গা ব্রিজ। সো ব্রিজটা পার হওয়ার পর খানিকটা যাওয়ার পরেই বর্ধমানের যেটা সব থেকে বড় বাস স্ট্যান্ড নওয়াঘাট, তো সেই দিকে রওনা দিলাম। তো ফাইনালি দুর্গাপুর পৌঁছলাম। তো তারপর আখের রস খাওয়ার জন্য আসলাম, কারণ বাসের মধ্যে এতটাই গরম ছিল যে প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছিল। তো কোল্ড ড্রিঙ্কস খেতেও ইচ্ছা করছিল, তো তার থেকে ভাবলাম যে আখের রসটাই বেটার হয়। তো কাজ কমপ্লিট করার পর বাস স্ট্যান্ডের দিকে আবার ফিরে আসলাম। তো বাস স্ট্যান্ডের দিকে ফিরে এসে দেখছি প্রচণ্ড গরম রোদ। তো তোমরা দেখতেই পাচ্ছ মুখের অবস্থাটাও প্রচণ্ডই খারাপ। তো ফাইনালি বাস স্ট্যান্ডে নামলাম। এখন নেমে কিছুটা কাজ আছে, কাজগুলো সেরে আবার বাড়ির দিকে রওনা দেবো। প্রচন্ড রোদ এখানে, চলো যাওয়া যাক। তো ফাইনালি কাজ শেষ করে আবার সেই বাস স্ট্যান্ডে ফিরে আসলাম, বর্ধমান নওঘাট। তো এখান থেকে আমি আমার বাড়ির দিকে যাওয়ার জার্নিটা স্টার্ট করছি। তো তোমরা সবাই দেখতে থাকো এবং পাশে থাকো। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তো তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং আমার পাশে থেকো। তো চলো আমি বাড়ির দিকে আমার রওনা বাড়ি দিচ্ছি। যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখাই, আমি কীভাবে বাড়ি যাচ্ছি এবং কি অবস্থায়। তো ফাইনালি আমি বাসে বসে গেছি আর মনটাও খুব খুশি, যেহেতু যে কাজটা আমি করতে গিয়েছিলাম সেটা কমপ্লিট, টোটালি কমপ্লিট ছিল। আর আরেকটা জিনিস খুব ভালো লাগছিল, যেহেতু বাসটা মোটামুটি ফাঁকা ছিল এবং আমার পাশেও যে সিটটা ছিল সে সিটটা টোটালি ফাঁকা ছিল। তো এবং এক কথায় বিরক্ত করার কেউ ছিল না। তো মোটামুটি বেশ ভালোভাবেই গাড়িতে করে আসছি। আর আমার বাড়ি যেখানে, সেখানে যাওয়ার জন্য যে বাস ডিরেক্ট, সেটা আমি বর্ধমান থেকে পাইনি। তো আমি এখন কৃষ্ণনগরের যে বাস, সেই কৃষ্ণনগরের বাসে উঠেছি। তো কৃষ্ণনগরের বাস থেকে নামার পর আমার যে বাড়ি সেদিকে আমি বাস ধরে রওনা দিই। তো গাইজ, এটাই হচ্ছে বর্ধমান সিটি। তো হয়তো এটা কলকাতার মতো নয়, যেহেতু আমাদের বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্সটাও যতটুকু, বর্ধমানের ডিস্টেন্সটাও সেই ততটুকুই। কিন্তু কলকাতার মতো না হলেও বর্ধমান শহরটা আমার খুব প্রিয় এবং খুব ফেভারিট, যেহেতু আমি এখানে অনেকটা সময় কাটিয়েছি। তো তোমরাও দেখো শহরটা কতটা শান্ত শিষ্ট এবং অতটা জ্যাম নেই, অ্যাক্সিডেন্টের অতটা কোনো নেই। মোটামুটি চারিদিক থেকে ধরতে গেলে আমার একটা খুব ফেভারিট জায়গা এবং আমার খুব ভালো জায়গা। তো কি আর বলবো বলো, দেখতে থাকো। আমিও শহরটাকে এনজয় করতে করতে বাড়ির দিকে রওনা দিই, যেহেতু আমাকেও রাত্রের মধ্যে বাড়ি পৌঁছতে হবে। আর আমি যদি 7টার মধ্যে যদি কৃষ্ণনগর না পৌঁছতে পারি তাহলে আমার আবার বাড়ি যাওয়াটা প্রচণ্ড টাফ হয়ে যাবে। সে চিন্তাটাও অনেকটা মাথার মধ্যে তো মাঝে একটু বোরিং ফিল করছিলাম, কারণ বাসটা প্রচণ্ডই স্লো যাচ্ছিল। তো অতটা ভালো লাগছিল না, তো মনে হচ্ছে যেন যে হায় ভগবান, কি ভুল করেছে যে এই বাসে বসে আমি। যেহেতু বর্ধমান বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কালনা রোড অবধি আসতে প্রায়
1 ঘন্টা 20-30 মিনিট লাগিয়ে দিল। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না যে বাসটা স্লো যাচ্ছে, কারণ আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি কিছুটা এডিটের জন্য। তো যেহেতু বাসে ছিলাম আমি, তো সেখান থেকে আমি আমার দিক থেকে বলছি বাসটা প্রচণ্ড স্লো যাচ্ছিল। বাস এতটা স্লো যায় না কোনোদিন। তো চলো, কি আর করার, উঠে যখন পড়েছি আর তো কোনো উপায় নেই। তো এখন এই বাসেই যেতে হবে। তো তাই চলছি বাড়ির দিকে। তোমরাও দেখতে থাকো, আমিও দেখতে থাকি কতক্ষণে পৌঁছাই আবার সেই বাড়ি। তো কৃষ্ণগড় ঢোকার আগেই কালেক্টরের সামনে বাসটা আমাদের জ্যামে পড়ে যায়। যেহেতু তোমাদের এর আগেও বললাম যে আমি যেদিন দুর্গাপুরের দিকে রওনা দিচ্ছিলাম সে দিনটা ছিল সোমবার, এবং শ্রাবণ মাসের শেষ সোমবার, যেটা বাবার মাথায় জল ঢালার লাস্ট দিন। তো সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ বাবার কত ভক্ত, কত চানেওয়ালা বাবার মাথায় জল ঢালতে গিয়েছিল। আশা করি মনে হয় নবদ্বীপ রাধারঘাটের থেকেই। তো তারপর ওনারা বাড়ি যাচ্ছে, আমিও ওনাদেরকে দেখছি। তো হ্যালো গাইস, পরের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গিয়েছিল। আর বাসের মধ্যে অনেক ঝামেলা হচ্ছিল, যেহেতু আমি যে বাসে উঠেছিলাম সেই বাসের কন্ডাক্টর আমাদের করতে কৃষ্ণগড় বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দেবে। তো তারপরে ওনারা আমাদেরকে নবদ্বীপ ধাম যে স্টেশন আছে সেই স্টেশনের কাছে নিয়ে এসে আমাদেরকে নামিয়ে দেয়, নেমে যেতে নেমে যেতে বলে আর কি। তো তখন বাসে আরো যেসব প্যাসেঞ্জার গুলো ছিল সেই প্যাসেঞ্জারের সঙ্গে তো প্রচন্ড তুমুল ঝামেলা, রীতিমতো হাতাহাতি শুরু হয়ে গেল। আর ভিডিও আমার ফোনেও চার্জ ছিল না যে আমি সেই ভিডিওটা করব। তো সেখান থেকে আবার নেমে প্রায় 10 থেকে 15 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দেয়। তো তারপরে সেখান থেকে নেমে আমি আবার টোটো করি। টোটো করে আবার সেই কৃষ্ণগড় বাস স্ট্যান্ড, কৃষ্ণগড় বাস স্ট্যান্ডে এসে যাই হোক সঙ্গে সঙ্গে গাড়িটা পেয়ে গেছিলাম। তো সেই গাড়িতে উঠে আমি আবার 2 ঘন্টা জার্নি করে করিমপুর আসি। তো তারপর সেখান থেকে আবার টোটো করে আরো 10-15 কিলোমিটার আমার বাড়ি। তো সেখানে আসি। তো আসার পর রাত্রি প্রায় 10:30, 10:30 বেজে গেছিল। তো তারপরে বাড়িতে এসে ফার্স্ট টাইম ফোনটা চার্জে দিলাম, এবং আমি স্নান ধান করে ফ্রেশ হলাম, কারণ প্রচন্ড টায়ার্ড লাগছিল। মানে একটু কিছুই ভালো লাগছিল না, মানে এতটাই জার্নি হয়েছিল আমার। আর প্রচন্ড গরম। উম, তারপরে খাবার দাবার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল। তো এসে দেখি যে মা সেই খাবারটা আমার ঘরে রেখে দিয়েছে। তো আমি সেই খাবারগুলো খেয়ে তারপরে রাত্রিবেলায় শান্তির একটা ঘুম দিই, কারণ যেহেতু শরীরটা প্রচন্ড টায়ার্ড ছিল। আর আজকে আমি এখন যে জায়গায় আছি সেটা আমার কাজের জায়গা। পরের দিন সকালবেলায় আমাকে আবার সেই 11টার মধ্যে স্নান দান করে খাওয়া দাওয়া সেরে আমাকে কাজের জায়গায় চলে আসতে হয়েছে। তো ভিডিওটা আমি সেই কাজের জায়গা থেকে বানাচ্ছি। তো কি কারণে ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারেন তো তোমাকে সেটা জানালাম, এবং ভিডিওটা গিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর এর আগেরও কিছু ভিডিও আছে আমার, সেগুলো দেখো তোমরা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা।